এরপর হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় পরপদ প্রধান হয় এবং ট্র্যাডিশনালি কর্মধারয়কে তৎপুরুষের অন্তর্গত বলে ধরা হয়, যেহেতু পরপদ প্রধান সমাস। তো পরপদ প্রধান হয়, কিন্তু ডিফারেন্স কি? এইটা একজন প্রশ্ন করছিল যে তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু তিনটে সমাসেরই পরপদ প্রধান, তাহলে আলাদা কোথায় হচ্ছে? আলাদা হচ্ছে কর্মধারয় সমাসের দুটো যে ওয়ার্ড হয় সেটা একই বস্তুকে নির্দেশ করে, মানে এটা ভেন ডায়াগ্রামের মতন দেখানো হয়, এটা পরে ক্লিয়ার হবে আরও। এইটা যদি তৎপুরুষ হয়, এর ভিতরে হচ্ছে কর্মধারয়, আর তার ভিতরে হচ্ছে দ্বিগু সমাস, মানে এটা একটার ভিতরে আরেকটা অন্তর্ভুক্ত হচ্ছে। দ্যাট মিন্স তৎপুরুষের লক্ষণ হচ্ছে পরপদ প্রধান হবে, তারই একটা স্পেসিফিক ক্যাটাগরি হচ্ছে কর্মধারয়। কর্মধারয়তেও সেই জন্য, যেহেতু এর ভিতরেই পড়ছে, এরও পরপদ প্রধান হচ্ছে। বাট এর একটা এক্সট্রা লক্ষণ হচ্ছে যে দুটো ওয়ার্ড যে আছে, উভয় পদ, মানে এই পুরোপদ পরপদ দুটো একটা বস্তুকে নির্দেশ করবে, এটার একটা ইউনিকনেস। সব তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এটা থাকে না, দুটো আলাদা হয়। যেমন নদীর জল, নদী আলাদা বস্তু, জল আলাদা বস্তু। বা যদি আর যে শব্দগুলো ছিল, আত্মজ যদি বলে, আত্ম আমি নিজে আলাদা, যে জন্মাচ্ছে সে আলাদা, দুটো ভিন্ন বস্তু। কিন্তু কিছু ক্ষেত্রে দুটো সমান হয়, তখন সেটা কর্মধারয়ের আন্ডারে হয়। আবার কর্মধারয়ের ভিতরে হয় দ্বিগু, সেটা পরে দ্বিগু সমাসের জায়গাতে বলা হবে। তো কর্মধারয় আর একটা স্পেসিফিক হচ্ছে, এ যে ব্যাস বাক্য হয় সেইখানে পরস্পর একই বিভক্তিতে হয়, যেটা তৎপুরুষের অন্যান্য ক্ষেত্রে হয় না। এটা দ্বিতীয়া, ওটা চতুর্থী, এরকম টাইপের থাকে। মানে উপরে আমরা যেগুলো দেখলাম, গামে বাসি, গামে হচ্ছে সপ্তমী, বাসি হচ্ছে প্রথমা, অয়স্য ষষ্ঠী, পত্ত হচ্ছে প্রথমা, বা এখানে রুক্ষা হচ্ছে পঞ্চমী, পতিত হচ্ছে প্রথমা, সংঘর্ষ চতুর্থী, ভক্তম হচ্ছে প্রথমা। ভিন্ন বিভক্তি হচ্ছে, কিন্তু কর্মধারা এতে দুটো বস্তু একটি নির্দেশ করবে, একই বিভক্তি থাকবে এবং পরস্পর বিশেষ্য বিশেষণ হয় জেনারেলি। কীরকম? নীলং উৎপলং, নিরুৎপলং, নীল উৎপল, নীলোৎপল বাংলায় বলা যায়। নীলযুক্ত উৎপল এখানে সন্ধি হয়ে যাচ্ছে। রক্তং বক্তং, রক্ত বস্ত্র, মানে লাল রঙের বস্ত্র। শ্বেত হত্তি হচ্ছে শ্বেত হত্তি, শ্বেত হস্তি। এইখানে নীল উৎপল মানে নীল কাকে বোঝাচ্ছে? উৎপলটাকেই তো বোঝাচ্ছে। তাহলে এটাতে একটা বস্তু, নীল মানে আলাদা কিছু না, নীল মানে যে বস্তুটা সেটাকেই বোঝাচ্ছে, যেটার অ্যাডজেক্টিভ হচ্ছে। শ্বেত হত্তি, সাদা কি? হাতিটাই সাদা, দুটো আলাদা বস্তু না, মানে এটা অ্যাকচুয়ালি এর বিশেষণ হচ্ছে। কিন্তু নদীর জল বললে নদী আলাদা দ্রব্য, জল আলাদা দ্রব্য। রাজার পুত্র হলে রাজা আলাদা লোক, পুত্র আলাদা লোক। সিমিলারলি বলছে নিচ পুরিষ, নিচ পুরিষ, পুণ্যা নদী, পুণ্য নদী, দীঘ মগ্গ, দীঘ মগ্গ, বুদ্ধ ঘোষ আচার্য, বুদ্ধ ঘোষাচার্য, সন্ধি হয়েছে এখানে। সারিপুত্র থেরো, সারিপুত্র থেরো, সারিপুত্র ছবি, সুমেধ পণ্ডিত, সুমেধ পণ্ডিত, বিম্বিসার রাজা, বিম্বিসার রাজা। এইগুলো প্রায় একই আছে। এবারে বলছে একটা উপমা অর্থে কর্মধারয় হচ্ছে আদিচ্য বিয় বুদ্ধ। বিয় মানে ইব, ইব মত, এইখানে আমরা সদৃশ্য বলেও বলতে পারি। আদিত্য সদৃশ বুদ্ধ, আদিত্যের মতো যিনি বুদ্ধ, বুদ্ধাদিত্য। এখানে একটু শব্দগুলো সাফল করছে। সূর্যের মতো বুদ্ধ। চন্দ্রবিয় বা চন্দ্র সদৃশ মুখং, মুখচন্দ্র। সিংহ বিয় মুনি, মুনি সিংহ, সিংহের মতো মুনি। এগুলো যখন ইংরাজি ট্রান্সলেশন হবে, তখন, যদি ইংরাজিটা এখানে দেয়া হয়নি, এটা হচ্ছে যে দ্য সেজ লাইক এ লায়ন, লায়ন সেজ, এরকমভাবে অনেক সময় অনুবাদে রাখে। বাট আগে অর্থটা বুঝতে হবে, তারপরে যেটা ইংরাজিতে সুইটেবল হয় সেইভাবে করা যায়। তারপরে নাগবীয় বুদ্ধ, বুদ্ধ নাগ, নাগ মানে হাতি, তো হাতির মতো বুদ্ধ। হাতির মতন মোটা বা এরকম বোঝাচ্ছে না, মানে হাতি যেমন একটা মঙ্গল
হস্তি হয় বা হাতি একটা অসপিসিয়াস বিষয়ের সাথে হাতিকে যোগ করা হয়। তো সেই রকম যিনি বুদ্ধ পবিত্র, তিনি হচ্ছেন ওই বুদ্ধ না। সাগর বিয় বিনয়, সাগরের মতো বিনয় হচ্ছে বিনয়ের সাগর। আচ্ছা, আরও কিছু আছে, বলছে ন মনুষ্যা, হচ্ছে অমনুষ্যা। এই নয়ের জায়গায় হচ্ছে, মানে নয় মনুষ্য, কে নয়, মানে বলতে অ্যাকচুয়ালি নেগেশনের এটা বোঝাচ্ছে, এটাকে ঠিক এক্সপ্লেন করা মুশকিল। হচ্ছে অব্যয়, কিন্তু এইটাকেও এর মধ্যে ধরে, যে মানুষ নয়, অমানুষ্য। ওই নয়ের অর্থ যেটা আছে নেগেশন, সেটাকে সমবিভক্তি বাচক হিসেবে বা বিশেষ্য বিশেষণ হিসেবে ধরা হয়। ন সমান অসমান, ন অরীয় অনরীয়, ন ইষ্ঠ অনিষ্ঠ, অনার্য অনিষ্ট, অকুশল অনিত্য, সব সিমিলার হচ্ছে বাংলার মতো। ন আসব হচ্ছে অনাসব, আসব মানে হচ্ছে আসক্তি, ইনটক্সিকেন্ট। এবারে পরপদ প্রধান হলে সেটা তৎপুরুষ হয়, তাহলে এটা একটা কর্মধারয়ের লক্ষণ হচ্ছে। পরস্পর যদি বিশেষ্য বিশেষণ হয়, অথবা উভয়ে একই বস্তুতে প্রবর্তিত হয়, মানে একটা বস্তুকে ইন্ডিকেট করে, তখন কর্মধারয় হতে পারে। এখানের উদাহরণে ধরা যাক আমরা বুদ্ধঘোষ ও আচার্য, এটা যদি নিই, বুদ্ধঘোষ আর আচার্য দুটো শব্দ হচ্ছে। বুদ্ধঘোষ আর আচার্য বললে কাকে বোঝাচ্ছে? আচার্যকে বোঝাচ্ছে, যার নাম হচ্ছে বুদ্ধঘোষ, পরপদ প্রধান। আবার এইখানে দুটো যে শব্দ আছে, সেখানে একই বস্তু, মানে ব্যক্তি, যিনি বুদ্ধঘোষ তিনিই আচার্য। অ্যাকচুয়ালি এটা যখন সমাসের ব্যাসবাক্য হয়, বাংলাতে বলে না যে যিনি রাজা তিনি ঋষি, মানে দুজন একই ব্যক্তি, সেই জন্য হচ্ছে রাজর্ষি, রাজা আর ঋষি মিলে যাচ্ছে। যিনি বড় তিনি ঠাকুর, বড় ঠাকুর মানে বট ঠাকুর। এইখানে দুটো একজনকেই ইন্ডিকেট করছে, এটা হচ্ছে কর্মধারয়। দ্বিগু সমাস যে আছে, এটা অলরেডি বলেছি যে খুবই কম ব্যবহার হয়। স্টিল যেহেতু সমাসের পড়ানো হচ্ছে এবং সমাসের একটা নোট আছে গ্রামার পোর্শনে, সেখানে ওই থিওরিগুলো কাজে লাগবে। দ্বিগু হচ্ছে কর্মধারয়ের অন্তর্গত। এখানে তাহলে এখন কর্মধারয়ের লক্ষণ কি? দুটো বিশেষ্য বিশেষণ হবে, একই বস্তুতে প্রবর্তিত হবে। আবার কর্মধারায় হচ্ছে তৎপুরুষের অন্তর্গত, তাহলে প্রধান হবে। এই সব লক্ষণগুলো এতে চাপছে। তাহলে দ্বিগুর স্বাতন্ত্রতা কিসে? সেটা হচ্ছে দ্বিগু সমাসে পূর্বপদ সংখ্যা থাকে, নাম্বার। তো দ্বিগু সমাসে যদি কালেকটিভ নাউন বোঝায়, সমাহার, তখন দ্বিগু সমাস ক্লীবলিঙ্গ এবং একবচন যুক্ত হয়। যেমন তয় লোকা হচ্ছে তিলোকম। তয় যে হচ্ছে এখানে তিন বোঝাচ্ছে, বা তিলোকম যে শব্দটা আমরা পাচ্ছি, তি হচ্ছে নাম্বার বোঝাচ্ছে। ত্রিলোক যদি বলে স্বর্গ মর্ত পাতাল, তো সেইখানে তিনটা কি আলাদা বোঝাচ্ছে? তিন আর ওই যে কালেকটিভ যে ইউনিট হিসেবে বোঝাচ্ছে, দুটো একই বোঝাচ্ছে। লোক আর তিন আলাদা না, মানে জগৎ যেটা একজনকেই বোঝাচ্ছে। বিশেষণ হচ্ছে লোকের বিশেষণ, কতগুলো লোক? তিনটে, একই বস্তুকে বোঝাচ্ছে। আবার পরপদ প্রধান হচ্ছে, তিন তো নয়, আসলে লোক বোঝাচ্ছে, জগৎ, স্বর্গ মর্ত পাতাল, সেই রকম। দ্বে অঙ্গুলীয় দ্বঙ্গুলীয়, এখানে হচ্ছে দ্বি আর অঙ্গুলি দুটো শব্দ আছে, তো দুটো আঙুল, এখানেও নাম্বার বোঝাচ্ছে, মানে যে লক্ষণগুলো মোটামুটি আসছে। এবারে এই যে ক্লীবলিঙ্গর প্রসঙ্গটা কি? তয় যে আর লোকা, লোকা শব্দ হচ্ছে পুংলিঙ্গ। তাহলে এই শব্দটা হওয়া উচিত কি ছিল? যে মানে তিলোকা হওয়া উচিত ছিল। প্লুরাল আছে না, তিনটে লোক, হচ্ছে না, বলছে ক্লীবলিঙ্গ হয়ে যাবে। তাহলে ক্লীবলিঙ্গ হলে কি হওয়া উচিত? তিলোকানি। তিলোকানি যে আছে, সেটা হবে না, কেননা এখানে এক বচন যুক্ত হয়। তাহলে এক বচন করলে কি হবে? তিলোকম।
এগুলো সব জায়গাতে হচ্ছে। যেমন দ্বে অঙ্গুলি ও দ্বঙ্গুলম। দ্বে দুই বোঝায়, অঙ্গুলি শব্দটা স্ত্রীলিঙ্গে আসে, নারীও, অঙ্গুলীয়, লতায়ও বহুবচনে হচ্ছে। তো এইখানে তাহলে এটা ক্লিবলিঙ্গ হলে দঙ্গুলি এরকম হয়ে যাবে, মানে দ্বি একটা শব্দ আর অঙ্গুলি, সন্ধি হলে হয়ে যাচ্ছে দ্বঙ্গুলি। তারপরে যেটা প্রথমে একটা ভূমিকায় বলা ছিল, কোনো কোনো ক্ষেত্রে সমাসের শেষে চেঞ্জ হয়, লিটা এখানে হয়ে গেল ল, দ্বঙ্গুল, দুইটি আঙুল। তয়লোকা তিলকং হলো চতস্র দিশা, চারটি দিক হচ্ছে চতুর্দিশং, চতুর্দিক। পঞ্চশীলানি হচ্ছে পঞ্চশীলং। প্রতি ক্ষেত্রে এই অং অং আসছে, মানে ক্লিবলিঙ্গ এক বচন। এটা অনেকটাই কনফিউজিং উইথ অব্যয়ীভাব, যদিও দুটোই খুব কম ব্যবহার হয়। সত্য অহানি, অহ মানে দিন, হচ্ছে সত্তাহং। সত্য যোজনানি হচ্ছে সত্য যোজনম। তাহলে এইটা যোজনং এক বচন হয়ে যাচ্ছে। দ্বিগু কীভাবে বোঝা যাবে? প্রথমে সংখ্যা থাকবে, পরপদ প্রধান থাকবে, বিশেষ্য বিশেষণ হবে, ক্লিবলিঙ্গ এক বচন হবে শব্দটা। এইগুলো লক্ষণ আছে দ্বিগুর, বাট দ্বিগুর ইউজ খুবই কম হয়। এবার হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস জানো যে যেখানে দুটো শব্দই প্রধান হয়, তো একটা দুই বা ততোধিক শব্দ জুড়ে দ্বন্দ্ব সমাস হয়। দ্বন্দ্ব সমাসের একটা লক্ষণ হচ্ছে যখন কালেকটিভ নাউন বোঝাবে তখন নিউটার, জেন্ডার আর সিঙ্গুলার হয়, মানে দ্বিগু সমাসের মতন। তো সারিপুত্ত আর মোগলানো হচ্ছে সারিপুত্ত মোগলানং। পত্ত আর চিবর, পত্ত চিবর, পাত্র চিবর, মানে বৌদ্ধ ভিক্ষুদের যে পাত্র আর চিবর। সারিপুত্র মোগলান তো দুজনের নাম। তারপর গীতং আর বাদিতং, গীত বাদিতং, গান বাজানা। চক্ষুষৌতং, চক্ষুকর্ণ। জরা মরণং, জরা মরণ, জরা মানে বার্ধক্য। হত্থিযুক্ত, অশ্বযুক্ত, রথযুক্ত পত্তিকা, মানে হাতি, অশ্ব, রথ আর সেনাবাহিনী। অ্যাকচুয়ালি পদাতিক সেনাবাহিনী হচ্ছে পত্তিকা হচ্ছে। তো সন্ধি করে দিয়ে মানে হত্থিযুক্ত অশ্ব, হত্থস্ব। রথ আর পত্তিকা হচ্ছে রথপত্তিকম, হত্থস্ব রথপত্তিকম। এরকম এত কঠিন জিনিস আসে না, কিন্তু কিছু কিছু থাকে, যেমন শোক পরিদেব, দুঃখ দমনস্য, উপায়াসা। শোক একটা কম্পোনেন্ট, পরিদেব বিলাপ করা, দুঃখ দমনস্য মানে দুঃখ মানে শারীরিক দুঃখ বা শারীরিক পীড়া, দমনস্য মানে মনে যে ডিপ্রেশন, দুঃখ সেইটা, উপায়াস মানে হচ্ছে বিপত্তি। এই পাঁচখানা একসাথে হচ্ছে। তারপর ধরো চিবর পিণ্ডপাত সেনাসন ভেষজ গিলানপচ্ছয় পরীক্ষার, মানে এতগুলো। চিবর পিণ্ডপাত মানে ভিক্ষা, চিবর মানে বস্ত্র, তারপরে ভেষজ ওষুধ, গিলানপচ্ছয় মানে হচ্ছে রোগীর পথ্য, পরীক্ষারও মানে হচ্ছে উপকরণ, অ্যাক্সেসরিজ। অ্যাকচুয়ালি ভিক্ষুদের যে যে জিনিসগুলো নিয়ে থাকতে তো সেইগুলো বোঝাচ্ছে। তো এইখানে ওই জল ছাগনি, ছুঁচ সুতো এরকম সব হতো, সেইগুলো হচ্ছে এই উপকরণ। এই টোটালটাকে একটা দ্বন্দ্ব সমাসে বাঁধছে, দিয়ে একটা শব্দ হচ্ছে। তো এইরকম প্রয়োগ অনেকটাই কম থাকে দ্বন্দ্ব, এবং দ্বন্দ্ব সমাস মোটামুটি বোঝা যায়। আর একটা উদাহরণ হচ্ছে হত্থিনো গাবো অশ্বা বলবা। হস্তি গো মানে ঘোড়া, এই গরু, অশ্ব, ঘোড়া। বলবা মানে হচ্ছে ওই মেয়ার বলে, যেটা ঘটকি। এটা অনেক সময় মূর্ধন্য ল দিয়ে বানানো থাকে, বড়বা এইরকম। তো হত্থি আর গো হচ্ছে হত্থি গো বা গাবো, আর অশ্ব হত্থি গাবস্য বল বং, এইভাবে হচ্ছে। এই একটানা লিখে কীরকম ভ্রম হচ্ছে বুঝতে পারছো? এই জন্য অনেক সময় ওটাকে ফাঁক দিয়ে লেখা হয়, যাতে পড়তে সুবিধা হয়। আর তো এইখানে সব অং হচ্ছে কালেকটিভ নাউন বোঝাচ্ছে, যে টোটাল একটা ইউনিট। হস্তি অশ্ব রথ সেনা মানে পদাতিক, সেনার অঙ্গ বোঝাচ্ছে। হাতি ঘোড়া এটা হচ্ছে মানে গবাদি পশুর একটা কালেকটিভ নাউন হিসেবে বোঝাচ্ছে। জরা মরণ, বার্ধক্য, মৃত্যু ইউনিট, চক্ষুকর্ণ ইউনিট, গান বাজনা ইউনিট, কালেকটিভ নাউনের মতন প্রয়োগ হচ্ছে। আর কিছু ক্ষেত্রে যদি
কালেকটিভনেসটা প্রকাশ না পায় তাহলে যথারীতি বহু বচন হয়। যেমন চন্দ্রিমা আছ সূর্যা আছ, চন্দ্রিমা সূর্যাটা প্লুরালে আসছে। চাঁদ আর সূর্য দুটোকে আলাদা হিসেবে বলছে। সমনা আছ ব্রাহ্মণা আছ বা সমন আছ ব্রাহ্মণ আছ, সমন ব্রাহ্মণা প্লুরাল হচ্ছে, মানে ব্রাহ্মণ ব্রাহ্মণা, সূর্য সূর্যা প্লুরালে আছে। সমন ব্রাহ্মণং হচ্ছে না, চন্দ্রিম সূর্যং হচ্ছে না। দেবা চ মনুষ্যা চ দেব মনুষ্যা, মাতা চ পিতা চ মাতা পিতর প্লুরালে হচ্ছে। সুরা চ অসুরা চ নরা চ নাগা চ যক্ষা চ, সুরাসুর নর নাগ যক্ষা। এবারে এত বড় বড় সচরাচর হয় না, কিন্তু এই কয়েকটা প্রসিদ্ধ উদাহরণ আছে। শোক পরিদেব দুঃখ নবনস্য, আর একটা ওই চিবরপিণ্ড পাত, এই টাইপের। আচ্ছা, উভয় পদ প্রধান হলে সাধারণত দ্বন্দ্ব হবে, এইটাই দ্বন্দ্বের মুখ্য লক্ষ্য। এবারে হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস ব্যবহার হয়, ভালোই ব্যবহার হয়। তৎপুরুষ যেমন ব্যবহার হয়, কর্মধারয় ব্যবহার হয়, বহুব্রীহিও ভালোই ব্যবহার হয়। কিন্তু বহুব্রীহি হচ্ছে অন্যতম জটিল। তো বহুব্রীহি সমাসে যে, যাকে, যার দ্বারা, যার জন্য, যার থেকে, যার মধ্যে ইত্যাদি যদি বলা হয়, সেইটি উদ্দিষ্ট হয়। মানে সমাসের যে পদগুলো আছে সেগুলো ছাড়া অন্য একটা বস্তু উদ্দিষ্ট হয়। এখানে উদাহরণটা দেখা যায় যে দশ বলানি যস্য, বাংলায় বললে এখানে ব্র্যাকেটগুলো ঘুরে গেছে, এইখানে ব্র্যাকেট হবে আর এইখানে ব্র্যাকেট হবে। দশ বলানি যস্য দশ বল বুদ্ধ। তো বলছে যার 10 প্রকারের বল আছে সে হচ্ছে দশবল, মানে বুদ্ধকে বোঝাচ্ছে। বুদ্ধ বলতে কি 10 আর বল দুটো শব্দ দিয়ে হচ্ছে দশবল শব্দটা। এটার ইন্ডিকেটেড মানে অভিধেয় বিষয় হচ্ছে বুদ্ধ। বুদ্ধ কি 10 জন, মানে বুদ্ধ কি 10 বোঝাচ্ছে? না। আচ্ছা, বুদ্ধ কি বল মানে শক্তি? না। 10 রকম বল যা আছে তিনি দশবল। তাহলে যার আছে এইটা হচ্ছে এর অভিধেয় বিষয়। দশও হচ্ছে না, বলও হচ্ছে না, যার এটা আছে সে হচ্ছে, তাহলে অন্য পদ প্রধান হচ্ছে। দশও প্রধান পাচ্ছে না, প্রাধান্য হচ্ছে না, বলও হচ্ছে না, অন্য পদের অর্থ বোঝাচ্ছে। সমাসের যে সূত্রগুলো আছে পালিতে সেগুলো বেশ সুন্দর, মানে অঞ পদর্থে এসু বহুব্রীহি, অন্য পদের অর্থে বহুব্রীহি হয়। নামানং সমুচ্চয় দ্বন্দ্ব, মানে যখন নাম পদগুলো একত্র হচ্ছে, ইউনিট হচ্ছে, সমুচ্চয়, তখন হচ্ছে দ্বন্দ্ব সমাস। দুই পদে তুল্যাধিকরণে কর্মধারয়, মানে দুইটি পদ যখন তুল্যাধিকরণ হবে, একই বস্তুকে বোঝাবে, তুল্যাধিকরণ শব্দের অর্থ, তখন সেটাকে বলে যে কর্মধারয়। সংখ্যা পূর্ব দ্বিগু, সংখ্যা পূর্বে থাকলে সেটা হচ্ছে দ্বিগু। উপসর্গ নিপাত পূর্বক অব্যয়ীভাব, উপসর্গ নিপাত মানে অব্যয় যেগুলো সেগুলো পূর্বে থাকলে তাকে বলে অব্যয়ীভাব। আর দ্বন্দ্বের সংজ্ঞা হচ্ছে উভে তৎপুরুষ, মানে কর্মধারয় এবং দ্বিগু সমাস যে আছে এই দুটোকে বলা হয় তৎপুরুষ। আর এর বাইরে যে তৎপুরুষ সমাস আছে সেগুলোকে বলছে অমাদয় পরপদে। অং ইত্যাদি যে বিভক্তিযুক্ত শব্দ সেটা যখন পরপদের সাথে সমাস হয়, এই যে আমরা পেলাম মানে শরণং আগত, শরণং দ্বিতীয় অং বিভক্তি, আর তার সাথে পরপদ আগতর সমাস হচ্ছে, মানে দ্বিতীয় বিভক্তির সাথে তৃতীয় বিভক্তির সাথে, মানে পরপদের যখন একটা সমাস হচ্ছে সেইটা হচ্ছে এই অমাদি তৎপুরুষ। এগুলো তোমাদের ডেফিনেশনে আছে, পড়ানো হবে, এই জন্য উল্লেখ করা হলো। খুব শর্টে মানে ডেফিনেশনগুলো দেয়া থাকে এবং ওইগুলো মুখস্থ রাখলে অঞ পদার্থে শুভব্রী, তো ওখান থেকে রিকল করতে সুবিধা হয়। এবারে বহুব্রীহি যে সমাস হয় সেইখানে অন্য পদ প্রধান হয়। তো এখানে যেটা বলা হচ্ছে যে না দশ না বল, দশবল শব্দে 10 বলযুক্ত ব্যক্তি হচ্ছে প্রধান, যার 10 প্রকার বল আছে। তো এই ক্ষেত্রে কি হয়, ইন জেনারেল আমরা যেটা সমাসের লিঙ্গের ব্যাপারটা দেখছিলাম, অব্যয়ীভাব সমাস ক্লিবলিঙ্গ হয়, দ্বিগু সমাস ক্লিবলিঙ্গ হয়, তৎপুরুষ কর্মধারায় এরা হচ্ছে পরপদ লিঙ্গ হয়, পরপদে যেরকম আছে সেই রকম। দ্বন্দ্ব সমাসে আমরা কী হয়, দ্বন্দ্ব সমাসেও ক্লিবলিঙ্গ হচ্ছে, দ্বন্দ্ব, দ্বিগু আর এইটা কি অব্যয়ীভাব, এরা জেনারেলি ক্লিবলিঙ্গ হয়। কর্মধারায় আর তৎপুরুষ হচ্ছে পরপদের যেরকম আছে, পরপদ প্রধান, পরপদের মতন হচ্ছে।
তো দাসীপুত্র যদি বলে, মানে দাসীর পুত্র, দাসী স্ত্রীলিঙ্গ, পুত্র পুংলিঙ্গ, তো পরপদের মতন হয়ে যাচ্ছে। আবার দাসীপুত্রী বললে, পুত্রী পরপদ প্রধান আছে, তাহলে দাসীপুত্রী শব্দ স্ত্রীলিঙ্গ হচ্ছে, মানে পুত্রী স্ত্রীলিঙ্গ বলে দাসীপুত্রীর স্ত্রীলিঙ্গ, দাসীপুত্র তাই হচ্ছে। যদি বলা হয় যে মধুর ফলম, ফল ক্লিবলিঙ্গ বলে মধুর ফলমও ক্লিবলিঙ্গ হচ্ছে, এইরকম। কিন্তু বহুব্রীহি সমাস হচ্ছে অন্য পদের মতন হয়। অন্য পদের মতো মানে যে যার বিশেষণ হয় তার মতন। যেমন দশবল শব্দটা বুদ্ধকে বোঝাচ্ছে বলে দশবল ও বুদ্ধ। এবার এটা যদি কোনো বলা হয় যে একটা নদী, তার 10 রকম শক্তি আছে, বা নারী, তার দশবলা নারী, বা একটা ফলের মধ্যে যদি 10 রকম এনার্জি থাকে, দশবলং ফলম, তাহলে এর যে লিঙ্গ হবে সেটা পর মানে পূর্বপদ পদপদকে অতিক্রম করে যার সাথে অ্যাসেম্বল হবে। জেনারেলি বহুব্রী সমাসের শব্দগুলো বিশেষণ হিসেবে ব্যবহার হয়, যার বিশেষণ হবে তার মতন করে হবে। এবার এটা আমরা নিয়ম জানি, পালিতে বিশেষণ বিশেষের অনুগমন করে, এই। তো বলছে বহুব্রীহি সমাস যে আছে সেটা সর্বত্র বিশেষণ রূপে ব্যবহার হয়, এই কারণে এর লিঙ্গ হয় ওই অন্য পদের মতন, মানে যার বিশেষণ হচ্ছে তার মতো। যেমন দশবল বুদ্ধ, দশবলা নারী, দশবলং ফলম, 3 রকম হচ্ছে। এবারে এখানে কিছু উদাহরণ দেয়া হয়েছে, এইটা পালিতে লেখা আছে, এদিকে বাংলাও আছে। বলছে ছিন্না হাত্থা, মানে হাত ছিন্ন, যস্য, যার, সো ছিন্ন হস্ত, সে হচ্ছে ছিন্ন হস্ত, যার হস্তদ্বয় ছিন্ন হয়েছে সে হচ্ছে ছিন্ন হস্ত ব্যক্তি। তো অন্য একজনকে বোঝাচ্ছে, কাটাও বোঝাচ্ছে না, এদিকে হচ্ছে হাতও বোঝাচ্ছে না, বলছে যার হাত কাটা আছে সেই লোকটা, হাতও বোঝাচ্ছে না, কাটাও বোঝাচ্ছে না, এইটা। লোহিতেন মক্ষিতং শিশম, এখানে 3 পদের সমাস হচ্ছে। বলছে লোহিত, রক্তের দ্বারা, মক্ষিত মানে মানে কি বলে, মাখানো যাকে বলে, শীর্ষ মানে হচ্ছে শীর্ষ, মাথা, যশ, যার, সে হচ্ছে লোহিত মক্ষিত শীর্ষ, যার মস্তক লাল রক্তে মাখা, এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে সে লোহিত রক্ত নয়, সে মক্ষিত নয়, সে শীর্ষ মাথা নয়, যার মাথাটা রক্তরঞ্জিত। আরুলহা বাণিজা ইয়ং সো, হচ্ছে আরূঢ় হয়েছে, উঠেছে বণিকেরা, যে যেটাতে, সে হচ্ছে আরূঢ়, মানে আরুলহ বাণিজা, মানে এটার এই হচ্ছে অ্যাকচুয়ালি নৌকার কথা বলছে, নাবা, এখানে বিশেষণটা দিলে ভালো হবে। লোহিত মক্ষিত পুরীশ, এইভাবে আমরা বলতে পারি। ছিন্নহত্ত পুরীশ বা নর, আরুল বাণিজ্য নাবা, বলছে এটা নৌকার বিশেষণ হচ্ছে, হচ্ছে একটা নৌকা যেখানে বণিকেরা উঠেছে, নৌকা আরূঢ় নয়, নৌকা বাণিজ্য নয়, কিন্তু যেখানে বণিকেরা উঠেছে। জিতানি ইন্দ্রিয়ানি এনো, বলছে জিতা ইন্দ্রিয়গুলো যার দ্বারা জিত হয়েছে সে হচ্ছে জিতেন্দ্রিয়। একজন ভিক্ষুকে বলছে যে যার ইন্দ্রিয়গুলো জয় করা হয়েছে তিনি জিতও নয়, তিনি ইন্দ্রিয়ও নয়। এবার এইখানে হচ্ছে এই যে সো, এই মানে এই যে যস্য, যার, যস্য, যার, জং, এইটা হচ্ছে বহুব্রীহি সমাসের কোর জিনিস, যে যেইখানে উঠেছে, যেটা যার দ্বারা জয় করা হয়েছে সে হচ্ছে ওই অভিধেয় ব্যক্তিটাকে বোঝাচ্ছে। তারপর বলছে দিন্য শুঙ্গ যস্য, শুঙ্গ মানে শুল্ক, আর দিন্য মানে দত্ত, বলছে যেখানে শুল্ক দেয়া হয়ে, যার শুল্ক দেয়া হয়েছে সে হচ্ছে দিন্য শুঙ্গ, একজন আধিকারিক, অমচ্ছ, দিন্য শুঙ্গ অমচ্ছ। তো আধিকারিক অমাত্য যে আছে সে শুল্ক নয়, সে প্রদত্তও নয়, মানে তাকে শুল্ক প্রদত্ত হয়েছে। নিজ্ঞতা জনা যস্মা, জন মানে লোকজনেরা যেখান থেকে নির্গত হয়েছে, যস্মা, সেইটা হচ্ছে নিজ্ঞত জন। নিজ্ঞত জন গ্রামও, নিজ্ঞত জন নগর, এরকম বলা যায়। তাই যেখানে গ্রামটা নির্গত নয়, গ্রামটা জন নয়, সেই গ্রাম থেকে লোক নির্গত হয়েছে, এই যার থেকে, এইটা হচ্ছে এর মূল কোর বিষয়। ক্ষীণা আসবা যস্য, আসব মানে হচ্ছে আসক্তি, ক্ষীণ মানে যেটা যার আশ্রব,
আসক্তি ক্ষীণ হয়েছে, সে হচ্ছে ক্ষীণাসব, একজন সাধক। ক্ষীণাসব অরহন্ত, ক্ষীণাসব বুদ্ধ, এরকম বোঝাচ্ছে তার বিশেষণ। তো তিনি ক্ষীণ নয়, তিনি আশ্রবও নন, আসক্তিও নন, তার আশ্রব ক্ষীণ হয়েছে সেই ব্যক্তি। তারপরে বলছে সম্পন্নানি শস্যানি যস্মিন, বলছে যেইখানে যস্মিন, যার মধ্যে শস্যগুলো সম্পন্ন হয়েছে, সেটা হচ্ছে সম্পন্ন শস্য। একটা সম্পন্ন শস্য নগরী বা সম্পন্ন শস্য দেশও, রজ্জম এরকম বলা যেতে পারে। তো রাজ্যটা সম্পন্ন নয়, এখানে ওইটা বোঝাচ্ছে না, রাজ্যটা শস্যও নয়। যে রাজ্য শস্য সম্পন্ন, যেখানে সম্পন্ন যথেষ্ট পরিমাণে শস্য আছে, সেইটা হচ্ছে সম্পন্ন শস্য। তাহলে এইখানে বহুব্রীহিতে এই যার যেখানে অভিধেয় যে বিষয়, সেইটাকে বোঝাচ্ছে। যে কম্পোনেন্টগুলো দিয়ে তৈরি হচ্ছে সেইটা বোঝাচ্ছে না। আচ্ছা, এখানে একটি বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে যে, আচ্ছা এইটা পরের টপিক। বহুব্রীহির বিষয়টা এখানে কমপ্লিট হলো। বহুব্রীহির লক্ষণ কি বলা হয়েছে এখানে? না। আচ্ছা, বহুব্রীহির ইন জেনারেল যদি বলা হয়, সেটা হচ্ছে যে, প্রথমত হচ্ছে এটা ঠিক করে বোঝা যায় না। সেকেন্ড হচ্ছে এইটা একটু অভ্যাস করতে হবে, তাহলে আস্তে আস্তে আসবে। স্টিল এটা দেখা যাবে যে এই দুটো দ্বারা অর্থটা আসছে না। দীর্ঘহস্ত শব্দটা, এটাকে যদি মানে আমরা দুটোকে যদি দীর্ঘ যে হস্ত এরকম যদি বলি, যেটা দীর্ঘ সেটাই হচ্ছে হস্ত, মানে হাতটা হচ্ছে লম্বা, লম্বা হাত, তাহলে এটা হচ্ছে কর্মধারা, মানে দুটো একটা বস্তুকেই বোঝাচ্ছে। কিন্তু এইটাকে যদি আমরা বহুব্রীহিতে ভাবি, যে যার হাতটা দীর্ঘ, মানে সে দীর্ঘ নয়, সে হাতও নয়, মানে এখানে একটা লোককে বোঝাচ্ছে দীর্ঘহস্ত, তখন এটা হচ্ছে বহুব্রীহি। তো এই রকম জিনিসটা, এটা একটু অভ্যাসের ব্যাপার আছে। এবার এটা আমি অভ্যস্ত হয়ে গেছি পড়তে পড়তে, আমি দেখে হয়তো বুঝে যাই, কিন্তু তোমাদের বোঝাতে গেলে এটা কিছু লক্ষণ বের করতে হবে, সেটা আর একটু অনুসন্ধানের বিষয়। তো এই কারণে এখানে সেই অর্থে লক্ষণটা দেয়া নেই। স্টিল বাংলাতে বহু ক্ষেত্রে আমরা এরকম উদাহরণ দেখি, এবং সেটা অর্থগুলো আমরা জানি। পড়তে পড়তে এই জায়গাগুলো আরও অনেকটা ক্লিয়ার হবে। 4 নাম্বার যে পয়েন্টটা আছে, এটা অ্যাকচুয়ালি এরই পার্ট ছিল। যাই হোক, অনেক সময় একাধিক শব্দের মধ্যে সমাস হয়, সেক্ষেত্রে মূলগুচ্ছ আর আনুষাঙ্গিক ভেঙে অর্থ করতে হয়। ধরো অনিত পত্তপানি, এই শব্দটা দু এক জায়গায় পাওয়া যায়। তো এটাকে প্রথমে আমরা অনিতং আর পত্ত, এই এই দুটো শব্দ নিলাম। হচ্ছে অনিতং পত্তস্মা। অনিত মানে হচ্ছে অবনীত, অবর জায়গায় ও হয়েছে, মানে অবমান নিচে বোঝায়। নিম্নে নিত। পত্তস্মা পাত্র থেকে, সেটা হচ্ছে অনিত পত্ত। বলছে পত্তস্মা অনিতং, পাত্র থেকে নিম্নে নামিয়ে আনা হয়েছে, সেটা হচ্ছে শব্দ হচ্ছে অনিত পত্ত, অবনীত পাত্র। বা আমরা বলতে পারি সরল করে নিম্নস্থিত হস্ত, এরকম বলা যায়। এই হস্ত না, মানে নিম্নস্থ পাত্র, এরকম যদি করা হয়, যে পাত্র থেকে নিম্নস্থ। তারপর বলছে অনিতপত্ত পানীয়স্য, মানে পাত্র থেকে অবনীত পানি, মানে হাত যস্য যার, সে হচ্ছে অনিতপত্ত পানি। এরকম প্রয়োগ খুব কম হয়, কিন্তু এগুলো একটু বোঝার চেষ্টা করলে সরল উদাহরণগুলো আরও সুবিধা হবে বুঝতে। যে যার হাত পাত্র থেকে অবনীত হয়েছে, নামিয়ে রাখা, সে হচ্ছে অনিতপত্ত পানি। এবার হচ্ছে মিশ্র সমাস। এই জায়গাটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড দিক দিয়ে ভাবলে ভীষণ কাজে দেবে। এখানে কয়েকটা উদাহরণ দেয়া আছে, সেগুলো অ্যানালিসিস আছে। ধরো সুরনর মহিত একটা শব্দ আছে, এখানে আমরা কি দেখব? সুরও একটা শব্দ আছে, নরও একটা শব্দ আছে, মহিত একটা শব্দ আছে। মহিত মানে পূজিত বোঝায়। আমরা ধরো এখানে সুরনর পূজিতই বললাম। তো সুর এবং নর, এটা দুটো শব্দ আছে, পূজিত আছে।
এটাই মোটামুটি আমরা অর্থটা বুঝতে পারছি। সুর মানে দেবতা, নর মানে মনুষ্য, বা আমরা দেব মনুষ্য পূজিত এই শব্দটা যদি নিই, দেবতা মনুষ্যর দ্বারা পূজিত, এই অর্থটা বোঝাচ্ছে। তাহলে এই দেবতা আর মনুষ্য এই দুটো প্রথমে সমাসে জুড়ছে। দেব চ মনুষ্য চ দেব মনুষ্য, সুরা চ নরা চ সুর নরা, এটা হলো। তারপর বলছে সুরনর তাদের দ্বারা, দেব মনুষ্যহি বা সুরনরেহি পূজিত বা মোহিত হচ্ছে সুরনর মোহিত বা দেব মনুষ্য পূজিত, এইরকম। এইবারে এই সুরাচ আর নরাচ এটা দ্বন্দ্ব বোঝাচ্ছে, দুটোই মানে জাস্ট প্লাস বোঝাচ্ছে, অ্যান্ড অর্থে। সুরনরেহি দ্বারা এটা তৃতীয়া বোঝাচ্ছে, মোহিত পূজিত, তাহলে তৃতীয়ার সাথে পরপদের সমাস, তৃতীয়া তৎপুরুষ হচ্ছে অমাদি তৎপুরুষ ক্যাটাগরির মধ্যে। আচ্ছা, এইবারে সুর নর মোহিত মানে কি বোঝাচ্ছে? সে কি সুর বোঝাচ্ছে, না নর বোঝাচ্ছে, নাকি মোহিত পূজিত ব্যক্তি বোঝাচ্ছে? পূজিত ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে পরপদ প্রধান হচ্ছে, অতএব এটা হচ্ছে তৎপুরুষ, দেব মনুষ্য দ্বারা পূজিত। এবার এইটা বোঝার স্তরে হলো, এবং না বুঝলে অনুবাদে সমস্যা হবে। এবার এই যে আমরা বুঝে নিলাম যে দেবতা এবং সুর এবং নরের দ্বারা পূজিত, ইংরাজি ট্রান্সলেশনটা কী হবে? যে দেবতা মনুষ্যের দ্বারা পূজিত, হু ইজ worshipped বাই গডস অ্যান্ড মেন, হলো। তো সমাসের এটা এটা একটা জিনিস আমি একটা নোট করেছি, এটা হচ্ছে সমাস যেটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সমাস হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফ্রেজ ও একটা ক্লজ। ধরো সুরনহি নর মোহিত বুদ্ধ বা দেবমনুষ্য পূজিত বুদ্ধ ধম্মং দেশেতি, এটা যদি একখানা আমরা বানাই সেন্টেন্স, তাহলে এই যে দেবমনুষ্য পূজিত বুদ্ধ, এইটা একটা ক্লজের সংক্ষিপ্ত রূপ। এটাকে বলা যায় সুরেহি চ, মানে ধরো দেবেহি চ মনুষ্যেহি, দেবতাদের দ্বারা মনুষ্যের দ্বারা যো পূজিত, যে যিনি পূজিত, সো বুদ্ধ সেই বুদ্ধ ধম্মং দেশেতি, মানে অর্থটা হচ্ছে যে দেবতাদের দ্বারা মনুষ্যের দ্বারা যিনি পূজিত তিনি সেই বুদ্ধ ধর্মদেশনা করেন। এই যে প্রথমে যে বুদ্ধ ধর্মদেশনা করেন তার ক্লজ একখানায় হয়ে যাচ্ছে এখানে, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে। তো ওই যে জায়গাটা, ওইটাকে একটা সমাসে একটা কংক্রিট হয়ে যাচ্ছে, দেবমনুষ্য পূজিত। এবং আজকে যে ক্লাসটার সময় হলো না, পরের দিনে মানে ট্রান্সলেশনের যে সেন্টেন্স অ্যানালিসিসের যে নতুন ক্লাসটা হয়েছে, সে সেকেন্ড ক্লাসটা হবে যখন, তখন এটা এই যে জিনিসটা বললাম এটা আরও ক্লিয়ার হবে, মানে অ্যাপ্লিকেশনগুলো কোনখানে হয়। এরপরে আর একটা উদাহরণ দেখা যাক, ভিক্ষু সহস্র পরিভূত। পরিভূত মানে পরিবৃত, মানে মানে সারাউন্ডেড বোঝাচ্ছে। তো ভিক্ষুনং সহস্র হচ্ছে ভিক্ষু সহস্র, ভিক্ষুদের সহস্র, সহস্র পরিমাণ ভিক্ষু বোঝাচ্ছে। ভিক্ষুনং ষষ্ঠী বিভক্তি, এটা তৎপুরুষ হচ্ছে। ভিক্ষু সহস্র বোঝালে কি বোঝায়? 100 নাম্বারটা বোঝাচ্ছে, মানে ভিক্ষু নয়, 1000 জন ভিক্ষু, এই 1000 নাম্বার ইউনিটটা এখানে বোঝাচ্ছে। তারপরে ভিক্ষু সহস্রেন পরিবৃত, ভিক্ষু সহস্রের দ্বারা পরিবৃত, ভিক্ষু সহস্রেন তৃতীয়া আছে, তৃতীয়ার সাথে পরপদের বিভক্তি, পঞ্চমী তৎপুরুষ, এই মানে তৃতীয়া তৎপুরুষ হচ্ছে, তো ভিক্ষু সহস্র পরিবৃত। এইবারে প্রথমে একটা কথা বলা ছিল যে যার এরকম অর্থ বোঝায় সমাসে, এটা পরে আরও আমি ডিটেলসে এবং সহজ করে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে সমাসে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ওই যে যাকেটা, যে সহস্র ভিক্ষুর দ্বারা পরিবৃত, সে হচ্ছে ভিক্ষু সহস্র পরিবৃত। এইটা যখন ট্রান্সলেশন হবে, যে যাকে হুইচ ওয়ার্ডটাকে ধরতে না পারলে ট্রান্সলেশনটা পরিষ্কার আসবে না। তাহলে ভিক্ষু সহস্র পরিবৃত হচ্ছে যে ভিক্ষু সহস্র ভিক্ষুর দ্বারা পরিবৃত। ইংরেজি বলে হু ইজ সারাউন্ডেড বাই 100 মংস। এর বাক্যে প্রয়োগ করলে কীরকম হবে? ভিক্ষু সহস্র পরিভূত বুদ্ধ ধম্মং দেশেতি। ট্রান্সলেশনে কী হবে? এই ভিক্ষু সহস্র পরিভূতটা ডিকোড হয়ে গিয়ে বা ভেঙে গিয়ে একখানা ক্লজে পরিণত হবে। এটা যদি পালিতেই বানিয়ে ফেলতে পারতো খুব ভালো, ভিক্ষুনং সহস্রেহি পরিভূত বুদ্ধ ধম্মং দেশেতি, মানে ভিক্ষুদের সহস্রের দ্বারা পরিবৃত বুদ্ধ ধর্মদেশনা করছেন। তাহলে দ্য বুদ্ধা হুইজ
সারাউন্ডেড বাই 100 monks টিচেস দ্য ডক্ট্রিন। বোঝা গেল? তো সমাসের ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা যাবে যে সেটা একখানা ক্লজকে রিপ্রেজেন্ট করছে, অনেক সময় একটা ছোট ফ্রেজকে রিপ্রেজেন্ট করতে পারে। এর পরের উদাহরণটা দেখা যাক, গন্ধমালাদি হত্যা। এর উদাহরণটা একটু জটিল আছে। গন্ধা চ মালা চ, সুগন্ধ এবং মালা, গন্ধমালা, দ্বন্দ্ব সমাস হচ্ছে। গন্ধমালা আদি ইয়েষণ, গন্ধমালা আদি যাদের মধ্যে, একটা কালেকটিভ নাউন বা একটা অনেকগুলো জিনিসের কথা বলছে, দ্রব্য। আর বহুব্রী সমাসে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা কাকে ইন্ডিকেট করছে। কেন বহুব্রী আলটিমেটলি অন্য একটা দ্রব্যকে বোঝায়, সেইটা মানে যে কম্পোনেন্টগুলো দিয়ে শব্দ হচ্ছে সেইটা নয়, সেইটাকে ধরতে পারলে তবে আরও পরিষ্কার হয়। তো গন্ধমালা আদি যেসব, মানে গন্ধমালা আদি যেসব বস্তুগুলোর মধ্যে, সেইটা হচ্ছে গন্ধমালা দয়, এরকম বলছে। মানে গন্ধমালাধি, গন্ধমালা ইত্যাদি বিষয়, মানে সার্টেন দ্রব্যকে বোঝাচ্ছে। তো সেই দ্রব্যগুলো হত্যেষু যেসব, যাদের হাতে আছে, তারা হচ্ছে গন্ধমালাদি হত্যা। মানে সহজ হচ্ছে, যাদের হস্তে গন্ধমালা ইত্যাদি আছে তারা হচ্ছে গন্ধমালাদি হস্ত, বহুব্রীতে হচ্ছে। তো এইখানে অর্থটা কি হচ্ছে, গন্ধমালাদি হত্যা পুরিষা, মানুষগুলো, এটা বোঝা যায়। গন্ধমালাদি হত্যা পুরিষা গচ্ছন্তি, এটাকে ভাঙলে কীরকম হবে, পুরিষা গচ্ছন্তি, মানুষেরা যায়, যাদের হাতে গন্ধমালা ইত্যাদি আছে, এটা অর্থ বোঝাচ্ছে। দ্য মেন গোজ হু হ্যাভ সেন্ট অ্যান্ড গার্ল্যান্ড ইন অ্যান্ড এটসেট্রা ইন দেয়ার হ্যান্ডস, যাদের হাতে গন্ধমালা ইত্যাদি আছে সেই লোকগুলো যাচ্ছে। তো এটা টোটাল একটা ক্লজকে রিপ্রেজেন্ট করছে। আরও দুটো উদাহরণ আছে, এগুলো বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে তাতে তোমাদের ফ্লুয়েন্সি আসবে। সর্বত্র যে এরকম বড় বড় ইয়ে হয় তা না, কিন্তু কঠিনগুলো করলে ইজিয়ারগুলো আরও সহজ হয়ে যাবে। এবার হচ্ছে সব্যালঙ্কার ও প্রতিমণ্ডিতা। সব্যে অলঙ্কার, সকল অলঙ্কার হচ্ছে সর্বালঙ্কার, সব্যালঙ্কার, মানে অলঙ্কার যতগুলো আছে আর সবগুলো দুটো একই বোঝাচ্ছে। সব আর অলঙ্কার একই জিনিস। কর্মধারায় হচ্ছে সব্যালঙ্কারেহি প্রতিমণ্ডিতা, সকল অলঙ্কারের দ্বারা প্রতিমণ্ডিত, অলঙ্কৃত, এটা বোঝাচ্ছে। এই সর্বালঙ্কার প্রতিমণ্ডিত। অলঙ্কারেহি দ্বারা দিয়া তৃতীয়া বোঝাচ্ছে, তৃতীয়ার সাথে সমাস হচ্ছে তৎপুরুষ সমাস, সর্বালঙ্কার প্রতিমণ্ডিত। তো ধরো সব্যালঙ্কার প্রতিমণ্ডিতা মহেশী যদি বলা হয়, নারী, নারী পশ্যতি, নারী, নারী আকাশং পশ্যতি, আকাশ দেখছে। দ্য ওম্যান সিজ দ্য স্কাই। এবার সে হচ্ছে সব্যালঙ্কার ও প্রতিমণ্ডিত, সকল অলঙ্কারের দ্বারা প্রতিমণ্ডিত। দ্য ওম্যান হু ইজ অ্যাডর্নড উইথ অল অর্নামেন্টস সিজ দ্য স্কাই, এইভাবে ট্রান্সলেট হচ্ছে। আর একটা লাস্ট উদাহরণ আছে যে দত্তিংশ মহাপুরিষ লক্ষণ প্রতিমণ্ডিতা, সিমিলার। আচ্ছা, এইখানে অনেকগুলো ডিভিশন হচ্ছে। বলছে মহন্ত পুরিষ, মহান যে ব্যক্তি তিনি হচ্ছেন মহাপুরিষ। মহাপুরুষ মানে গ্রেট ম্যান। এইটা অ্যাকচুয়ালি দেয়া হয়েছে ইংরাজি অনুবাদের জায়গাটা যাতে ক্লিয়ার হয়, মানে ভিতরের জিনিসটা বুঝলে তবে অনুবাদটা ঠিকঠাক আসবে। এবারে বলছে মহাপুরিষানং লক্ষণা, মহাপুরুষেরদের লক্ষণগুলি হচ্ছে মহাপুরিষ লক্ষণা। মহাপুরিষানং হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী বহু বচন, তো ষষ্ঠীর সাথে সমাস হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। মহাপুরুষের লক্ষণ কীভাবে অনুবাদ করবো, মহাপুরুষদের লক্ষণ। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রেট ম্যান, যতগুলো শব্দ দিয়ে দিয়ে তৈরি হচ্ছে সেইগুলো ভেঙে ভেঙে কিন্তু ইংরাজিতে অর্থ হচ্ছে, ইংরাজিতে একবারে গোটা ওয়ার্ড হচ্ছে না। তারপর বলছে দ্বত্রিংশ মানে 32, চতে মহাপুরিষ লক্ষণ, 32 মহাপুরিষ লক্ষণ। এটা অ্যাকচুয়ালি কর্মধারায় দিয়েছে, কিন্তু এটা দ্বিগু বলা উচিত ছিল, যাই হোক সংখ্যা আছে পূর্বে। 32 রকমের মহাপুরুষ লক্ষণ, ইউনিট বোঝাচ্ছে।
দ্বত্রিংশ মহাপুরুষ লক্ষণ, তাহলে 12 ক্যারেক্টারিস্টিক্স অফ এ গ্রেট ম্যান, এটা অর্থ হচ্ছে দ্বত্রিংশ মহাপুরুষ লক্ষণ। এইবার বলছি দ্বত্রিংশ মহাপুরুষ লক্ষণে এই প্রতিমণ্ডিত, যে এই 32 রকম মহাপুরুষ লক্ষণের দ্বারা অলঙ্কৃত, সে হচ্ছে দ্বত্রিংশ মহাপুরুষ লক্ষণ প্রতিমণ্ডিত পুরুষ। নগরং গচ্ছতি, নগরে যাচ্ছে। তাহলে দ্য ম্যান গোজ টু দ্য, এটা অ্যাকচুয়ালি বুদ্ধের বুদ্ধ ধম্মং দেশতি বলা হবে। তো বুদ্ধা টিচেস দ্য ডক্ট্রিন, যে 32 প্রকার মহাপুরুষ লক্ষণের দ্বারা অলঙ্কৃত, হু ইজ অ্যাডর্নড উইথ 32 কাইন্ডস অফ ক্যারেক্টারিস্টিক অফ এ গ্রেট ম্যান। কীভাবে এটা মানে ডিসেম্বল হলো বুঝতে পারছো, যে যেগুলো দিয়ে তৈরি হচ্ছে সেইভাবে হচ্ছে। মহাপুরুষ লক্ষণে বাংলায় 32 মহাপুরুষ লক্ষণ প্রতিমণ্ডিত, এটা বলে দেওয়া যায়, কিন্তু ইংরাজিতে ওটাকে ভেঙে 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 এরকম করতে হবে। আচ্ছা, এখানে ইন্ট্রোডাকশন টু পালির যে এটা তো আজকে আর অবসর নেই, পরের দিনের ক্লাসে হবে, পরপর যেরকম হচ্ছিল ওগুলো হতে থাকবে, বোধহয় 5 লেসন আগের দিন হয়েছিল। আর পালি মহাব্যাকরণ থেকে সিলেক্টেড প্র্যাকটিস বলে মেনশান করা হয়েছে, বাট প্রবলেম হচ্ছে এই বইটা হিন্দিতে। তো পরবর্তীতে আমি চেষ্টা করব এখানে হোমওয়ার্ক অ্যাড করার। আপাতত তোমাদের কাজ হচ্ছে এখানে অনেক উদাহরণ দেয়া, সেই উদাহরণগুলো একটু কেয়ারফুলি পড়লে অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে সেখান থেকে। তো এখান থেকে এগুলো পড়বে,